আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? প্রথমেই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে সারাদিন নিশ্চয়ই অনেক দোল খেলেছো। কে কোথায় থেকে শুনছো, কে কতটা খেলেছো অবশ্যই জানিও। আমাদের এদিকে তো পুরো অনুষ্ঠান লেগে গেছে। বিভিন্ন ধরনের ব্যান্ড এসছে গান শোনানোর জন্য, একদম প্রোগ্রাম করার জন্য। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কে কোথায় থেকে শুনছো, কিভাবে শুনছো। চলো, আজকে তোমরা শুনবে তিনটি ঘটনায় জমজমাট হতে চলেছে। এই দোল পূর্ণিমা স্পেশালও একটা এপিসোড আছে, যেটা দোলের দিন ঘটেছিল বা রং খেলার দিন ঘটেছিল বলতে পারো। চলো, আর একদম কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম ঘটনা। হ্যালো দাদা ভাই, কেমন আছেন? আমি খুশি বলছি বারাসাত থেকে। আমি এই পরিবারের প্রথম থেকেই আছি, আর আজ যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার আব্বুর সঙ্গে ঘটেছিল আজ থেকে প্রায় 40 বছর আগে। আব্বুর মুখ থেকেই শোনা এই ঘটনা আমি নিজের ভাষায় আপনাদের সামনে তুলে ধরছি। তখন আব্বু ছিল একেবারে কাঁচা বয়সের ছেলে। আমাদের পাড়ার ছোট্ট একটা চায়ের দোকানে কাজ করত। দোকানটা ছিল টিনের চালা দেওয়া, সামনে কাঠের বেঞ্চ, চারিদিক ভাড়ের চায়ের গন্ধ আর কয়লার চুলোর ধোঁয়ায় ভরা একটা জায়গা। দোকানের মালিক মানুষটা খুব কড়া হলেও আব্বুকে নিজের ছেলের মতোই রাখত। 2 বেলা খেতে দিত নিজের বাড়িতে, আর মাসে 150 করে টাকা দিত। সেই সময় 150 টাকাও অনেক টাকা ছিল। আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা পুরনো মাজার ছিল, আর বছরে একবার সেখানে বিশাল মেলা বসত। দূর দূরান্ত থেকে মানুষ আসত। নাগরদোলা, পুতুল নাচ, জারি গান, লাঠি খেলা, বায়োস্কোপ, তেলে ভাজার দোকান, মিষ্টির শাড়ি, খেলনার দোকান, পুরো এলাকাটা আলো আর মানুষের কোলাহলে ভরে থাকত। সেই মেলার সময় চায়ের দোকানের মালিক অস্থায়ীভাবে একটা বড় হোটেল দিত, আর আব্বুকেও সেখানে কাজ করতে নিয়ে যেত। আব্বু বলতো মেলার সময় কাজের চাপ এত বেশি থাকতো যে দাঁড়ানোর ফুরসত থাকতো না। রাত 12টা, 12:30 পর্যন্ত লোকজন খেত। বিশেষ করে পুতুল নাচ শেষ হলে হোটেলের ভিড় লেগে যেত। সেদিনও তেমনই এক রাত ছিল। পুতুল নাচ শেষ হয়েছে প্রায় 12:30টায়। ধীরে ধীরে ভিড় কমেছে। হোটেল বন্ধ করার প্রস্তুতি চলছে। বড় বড় হাঁড়িতে মাছ, মাংস, তেলে ভাজা টিকিয়া আর কিছু পরোটা পড়েছিল। মালিক সব গুছিয়ে ভেতরে চলে গেলে আব্বু আর তার 2 বন্ধু, যারা পাশের দোকানে কাজ করত, একসঙ্গে বসে গল্প করছিল। তখন তাদের মাথায় দুষ্টুমি চাপে। এত খাবার পড়ে আছে দেখে 3 জন মিলে ঠিক করে একটু চুরি করে খাবে। তারা হাঁড়ি থেকে কয়েকটা মাছ, কিছু টিকিয়া আর পরোটা বের করে আড়ালে বসে খেয়ে নেয়। আব্বু আবার লোভ সামলাতে না পেরে 2টো টিকিয়া গামছার কোণে বেঁধে লুকিয়ে রাখে, বাড়িতে নিয়ে যাবে বলে। তখনও কেউ বুঝতে পারেনি হোটেল পুরো বন্ধ হয়ে গেছে। তারা আলাদা আলাদা পথে বাড়ির দিকে রওনা দিয়েছে। প্রথমে মেলার ভিড়ের সঙ্গে প্রায় 20-25 জন লোক একসঙ্গে হাঁটছিল বলে কোনো ভয় লাগেনি, কিন্তু একটু এগোলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। সেই রাস্তার 2 পাশে ছিল বড় বড় হাইডেন, তারপর ঘন বাঁশবাগান। মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যেত। রাস্তার একেবারে শেষে ছিল একটা খাল, আর তার উপর বাঁশের পোল। দিনের বেলা জায়গাটা স্বাভাবিক লাগলেও রাতের অন্ধকারে যেন অন্য জগৎ মনে হতো। তার উপর সেই খাল নিয়ে আগেই একটা গল্প ছড়িয়েছিল যে সেখানে এক পাগল লোক থাকত, যার মৃগী রোগ ছিল, আর একদিন খালের ড্রেনে পড়ে মারা যায়। তারপর থেকে মাঝরাতে কেউ গেলে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। তবে সেদিন মেলা থেকে ফেরার সময় লোকজন থাকায় কিছুই হয়নি। আব্বু মালিকের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে যখন একা বাড়ির পথে বেরোলো, তখন অনেক রাত। চারিদিক নিস্তব্ধ। দূরে কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আব্বু বলতো আশ্চর্যের বিষয় হলো পুরো রাস্তা আসতে কোনো অস্বস্তি হয়নি। বাঁশবাগান, হাইড্রেন, খালের পোল সব পার হয়ে সে ঠিকঠাক বাড়ি পৌঁছে যায়। কিন্তু আসল ঘটনাটা ঘটে বাড়িতে ঢোকার পর।
আমাদের তখন কাঁচা বেড়ার ঘর, দরজাও ছিল বাঁশের ফ্রেমে টিন আর কাঠ জোড়া দেওয়া। আব্বুর অভ্যেস ছিল বাইরে যত সাহসী হোক ঘরে ঢুকেই দরজা বন্ধ করে তালা লাগানো। সেদিনও সে দ্রুত দরজা বন্ধ করে ভেতর থেকে আটকায়। তারপর খুশি মনে মাকে আর বউকে ডেকে বলে মেলা থেকে একটা জিনিস এনেছে, খাবে কি না। মা জিজ্ঞেস করে কি এনেছিস। আব্বু হেসে বলে টিকিয়া এনেছি, টিকিয়া। এই কথাটা বলার কয়েক মুহূর্তের মধ্যেই হঠাৎ দরজায় এমন জোরে ধাক্কা শুরু হলো যে মনে হচ্ছিল কেউ ভেঙে ফেলবে। প্রথম ধাক্কায় সবাই চমকে ওঠে, দ্বিতীয় ধাক্কায় দরজার কপাট কেঁপে ওঠে। মা ভয় পেয়ে বলে তুই সঙ্গে করে কি এনেছিস, সত্যি করে বল। আব্বু বলে কি এনেছি, টিকিয়া ছাড়া আর কিচ্ছু আনিনি। কিন্তু ধাক্কা মারা থামে না, বরং আরও জোরে হতে থাকে। ঘরের ভেতর কেরোসিনের কুপির আলো কাঁপতে থাকে। হঠাৎ আব্বু লক্ষ্য করে দরজার নিচের ফাঁক দিয়ে দুটো অদ্ভুত হাতের ছায়া দেখা যাচ্ছে। হাতগুলো মানুষের মতো হলেও অস্বাভাবিক লম্বা আর চিকন, যেন মাটিতে ভর দিয়ে দরজা ঠেলছে। সেই দৃশ্য দেখে আব্বুর শরীর ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে আসে। মা তখন চিৎকার করে কোরআনের আয়াত পড়তে থাকে আর আব্বুকে বকতে থাকে কেন রাত করে তেলে ভাজা এনেছে। গ্রামের বয়স্করা বলতো রাতের বেলা তেলে ভাজা নিয়ে এলে অশরীরীরা পিছু নেয়। তখন আব্বু ভয়ে কাঁপতে কাঁপতে গামছা খুলে টিকিয়া দুটো বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আর মা দরজার কাছে গিয়ে চিৎকার করে বলে যা যা নিতে এসেছিস নিয়ে যা। কয়েক সেকেন্ডের মধ্যে ধাক্কা থেমে যায়, কিন্তু বাইরে যেন কারোর পা টেনে হাঁটার শব্দ শোনা যায়। তারপর সব নিস্তব্ধ। কিছুক্ষণ পর সাহস করে দরজা খুলে দেখা যায় বাইরে কেউ নেই, শুধু টিকিয়া দুটো দরজার সামনে পড়ে আছে আর পাশেই কুকুরগুলো ঘুরঘুর করছে। কিন্তু তারা টিকিয়ায় মুখ দিচ্ছে না, যেন কোনো অদৃশ্য ভয় তাদের আটকে রেখেছে। সেই রাতেই আব্বুর প্রচণ্ড জ্বর আসে, কাঁপতে কাঁপতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মা তাকে ঝাড়ু দিয়ে মারলেও সেটা রাগে না, ভয়ে আর শাসনে। বলে দেয় জীবনে কোনোদিনও রাতে মেলা থেকে তেলে ভাজা বা খাবার বাড়ি আনবি না। আব্বু বলতো এই ঘটনার পর সে আর কখনো এমন সাহস করেনি। খালের পাশ দিয়ে গেলেও বুক ধড়ফড় করত, আর রাতে দরজায় জোরে বাতাস লাগলেও সে আতকে উঠত। আজ এত বছর পরেও সে ঘটনাটা মনে করলে তার গায়ে কাটা দেয়, আর আমাদেরও দেয়। দাদা ভাই, এই ছিল আমার আব্বুর জীবনের সত্যি ঘটনা। আমি খুশি, বারাসাত থেকে বললাম। আমার নামটা একবার হাইলাইট করে বলবেন। হ্যালো খুশি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। বারাসাত থেকে এসেছে ঘটনাটা। আশা করছি ঘটনাটা তোমাদের প্রত্যেক দিনের মতন ভালোই লেগেছে, আমি জানি। সেটা নিয়ে আমার কোনো দ্বিধাবোধ নেই। এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনাতে। তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা নমস্কার। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনার কথা বলবো যে ঘটনাটা শুনলে শরীর কাঁপবে। ঘটনাটা আমাদেরই গ্রাম শ্যামলগড় গ্রামে ঘটেছে। আমাদের গ্রামে কেন জানি না রাত নামলেই এক অদ্ভুত ধরনের চাপা নীরবতা নেমে আসে। এই নীরবতা স্বাভাবিক না, মনে হয় যেন কেউ ইচ্ছে করে শব্দ গিলে নিচ্ছে। দূরের বাঁশঝাড়ে বাতাস লাগলে শুকনো পাতার ঘর্ষণে যে শব্দটা হয় সেটাই গ্রামে রাতে কেমন যেন চাপা কাঁদুনির মতন শোনায়। পুকুরের জলে ব্যাঙ ডাকলেও মনে হয় কেউ ফিস ফিস করছে। আর সেই রাতেই শুরু হয়েছিল এমন এক ঘটনা যেটা আজও লোকজন মুখে আনতে চায় না। কালিন্দী বিলের পাশ দিয়ে একটা সরু খাল গেছে। বর্ষাকালে খালটা ফুলে ওঠে। শুকনো মরশুমে কাদা আর আগাছা ছাড়া কিছুই থাকে না। সেদিন সন্ধ্যের পর দুজন জেলে কাঁকড়া ধরতে গিয়ে কাদার ভেতর কিছু একটা দেখে আতকে ওঠে। প্রথমে ভেবেছিল গরু বা ছাগলের মৃতদেহ, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা মানুষের শরীর।
বুক পর্যন্ত কাদায় ঢুকে আছে আর মাথাটা নেই। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। গ্রামের মানুষ দলে দলে ছুটে আসে খালের ধারে। লণ্ঠন, টর্চ, মোবাইলের আলো সব মিলিয়ে জায়গাটা হঠাৎ মেলা বসার মতন হয়ে যায়। কিন্তু যত আলো জ্বলে ততই দৃশ্যটা স্পষ্ট হয়। এটা এক তরুণী মেয়ের দেহ, গলায় গভীর কাটার দাগ, যেন খুব ধারালো কিছু দিয়ে এক টানে কেটে ফেলা হয়েছে। কে হতে পারে? কেউ চিনতে পারছিল না। শরীরের গঠন দেখে আন্দাজ করা হচ্ছিল বয়স 20-21-এর বেশি নয়। হাতে লাল চুড়ির ভাঙা অংশ লেগেছিল, কিন্তু মুখ নেই, মাথা নেই। চিনবে কিভাবে? এই সময় খবর আসে পূর্বপাড়ার রাকেশের মেয়ে রিমা দুপুর থেকে নিখোঁজ। দুপুরে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর আর ফেরেনি। তার সৎমা নাকি খোঁজও করেনি। শুধু বড় ভাই রাকেশ খালপাড়ে এসে পাগলের মতন চিৎকার শুরু করে। আমি রাগের মাথায় বলেছিলাম, যা, চোখের সামনে থেকে দূর হ, মরলেও ফিরবি না। এই কথাটা বারবার বলতে বলতে কাঁদছিল সে। কিন্তু দেহটা যে রিমার, তার প্রমাণ কি? মাথা ছাড়া তো নিশ্চিত হওয়া যায় না। গ্রামের 3 জন প্রভাবশালী লোক ওখানেই তর্ক শুরু করে দেয়। একজন বলে মাথা নাই, পরিচয় নাই, এটা দাফন করা যাবে না। আর একজন বলে এভাবে পড়ে থাকলে অশান্তি বাড়বে, দাফন করে ফেলাই ভালো। কেউ কেউ বলে পুলিশে খবর দাও। কিন্তু পুলিশ মানে ঝামেলা, মামলা, জিরা, এসব ভেবে অনেকে চুপ। হঠাৎই সেই খালের থেকে একটু দূরে চিৎকার শোনা যায়। একটা কিশোর, বয়স 12-13, মাটিতে পড়ে কাঁপছে। সে কাঁদতে কাঁদতে দেখায় ঝোপের ভেতর কাদার ওপর একটা কোল কিছু পড়ে আছে। টর্চের আলো পড়তেই সবাই থমকে যায়। মানুষের মাথা, চুলে কাদা লেগে আছে, চোখ আধ খোলা। কেউ সাহস করে এগোতে পারছিল না। শেষে দুজন এগিয়ে গিয়ে দেখে নাকে ছোট্ট রূপার নথ। রিমা সবসময় নথ পরত। এই তথ্যটা মুহূর্তে ছড়িয়ে পড়ে। রাকেশ মাথাটা দেখে লুটিয়ে পড়ে। দেহ আর মাথা পাশাপাশি এনে রাখা হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবেশ। কিন্তু এখানেই শেষ না। ওটা নিয়ে শুরু হয় আবার তর্ক। একজন মেম্বার গম্ভীর গলায় বলে, এটা আত্মহত্যা নয়, খুন, জানাজা পড়া যাবে না। কোরআনের আয়াত টেনে যুক্তি দেখায়। তর্ক এমন একটা জায়গায় পৌঁছায় যে লোকজন 2 দলে ভাগ হয়ে যায়। শেষ পর্যন্ত কয়েকজন যুবক গ্রামের স্কুল শিক্ষককে সঙ্গে নিয়ে দ্রুত জানাজা পড়ে দাফন করে ফেলে খালের পাশের উঁচু জমিতে। সিদ্ধান্তটা সবাই মানেনি, কিন্তু তখন রাত গভীর। পরদিন থেকে গুজব শুরু হয়। কেউ বলে রিমার সঙ্গে সেই স্যারের সম্পর্ক ছিল, কেউ বলে সে গোপনে কারোর সঙ্গে পালাতে চেয়েছিল, কেউ ফিসফিস করে বলে ক্ষমতাবান কারোর ছেলে জড়িত। 3 দিন পর গ্রামের ইমাম সাহেব আজান দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। লোকজন তাকে মসজিদের বারান্দায় পড়ে থাকতে দেখে। জ্ঞান ফেরার পর তিনি কাঁপতে কাঁপতে বলেন, কবরের কাছে যেও না। সবাই তো উড়ে যায়। রিমার কবরের পাশের পুরনো কড়ই গাছে কিছু একটা ঝুলছে। কাছে গিয়ে দেখা যায় গ্রামের মেম্বারের দেহ। গলায় ফাঁসনা, গলা কাটা, বুক থেকে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয়, মাথাটা গাছের গোড়ায় মাটির উপর রাখা, যেন কেউ সাজিয়ে রেখেছে। পুলিশ আসে, লাশ নিয়ে যায়, তদন্ত শুরু হয়। মেম্বারের ছেলে স্যারকে দায়ী করতে শুরু করে। ওই মাস্টারই দাফন করতে জোর করেছিল। এই যুক্তিতে তাকে মারধর করে, স্কুল ঘরে বেঁধে রাখে। গ্রামবাসী ভয়ে চুপ। এরপর 5 দিনের মাথায় আরও একজন গ্রাম থেকে নিখোঁজ হয়। 2 দিন পর তার দেহ পাওয়া যায় বিলের জলে ভাসতে। মাথা নেই, শরীরের পায়ের অংশ যেন কোনো জন্তু ছিঁড়ে খেয়েছে। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ প্রকাশ্যে কিচ্ছু বলে না, কিন্তু সবাই জানে যারা রিমার দাফনে বাধা দিয়েছিল তারাই একে একে মরছে। সেই স্যারকে স্কুল ঘরে আটকে রেখে নিয়মিত মারধর করা হচ্ছিল। খাবার দেওয়া হতো, আবার মার। তাকে নিয়ে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা, কিন্তু তিনি শুধু একটাই কথা বলতেন, আমি নির্দোষ। এক অমাবস্যার রাতে হুজুরের ছোট ভাই সালাম নিজের ঘরে শুয়েছিল। গভীর রাতে দরজায় 3 বার টোকা পড়ে। সে ভাবে কেউ মজা করছে। দরজা খুলতেই দেখে
সাদা কাপড়ে মোড়া একটা অবয়ব দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, শুধু ফিস ফিস করে বলছে, চিনস না? হ্যাঁ। সালাম পিছিয়ে যেতে না যেতেই ঘর অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে তাকে পাওয়া যায় উঠোনে পড়ে থাকতে, গলা কাটা, দরজার সামনে 3টা লালচে পায়ের ছাপ। এবার আর কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস করে না, কিন্তু ফিসফিসানি ছড়িয়ে পড়ে রিমা ফিরেছে। এদিকে স্কুল ঘরের বন্দি স্যার এক রাতে অনুভব করেন কেউ তার মুখে পানি ছিটাচ্ছে। এইভাবে আরও মার শুরু হয়। তিনি ভাবেন আবার মার শুরু হবে, কিন্তু চোখ খুলেই দেখেন দরজার ফাঁক দিয়ে আলো ঢুকছে, আর সেখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চুল ভেজা, নাকে নথ নেই। সে ধীরে বলে, স্যার ভয় পাবেন না। স্যার কাপা গলায় বলেন, তুই কে? মেয়েটা মৃদু হেসে বলে, আমাকে বাঁচাতে পারলেন না স্যার। এরপর দরজাটা খুলে যায়। বাইরে কেউ নেই, ভোরের আলো ফুটেছে। পরদিন খবর আসে সালাম মারা গেছে। গ্রাম এখন 2 ভাগে না, পুরো গ্রামটাই চুপ। সন্ধ্যের পর কেউ বের হয় না, খালের পাশের কবরের দিকে তাকায়ও না। গ্রামের মানুষ বাইরে যত চুপ, ভেতরে তার ততটাই ভয়। সন্ধে নামলেই শ্যামনগর যেন মৃত গ্রাম। দোকানপাট সূর্য ডোবার আগেই বন্ধ। মসজিদের মাইকেও অদ্ভুত চাপা সুর। কেউ সরাসরি ভূত উচ্চারণটা করতো না, কিন্তু সবাই জানত ঘটনাগুলো সাধারণ না। স্কুল ঘরে বন্দি স্যার দিন গুনছিলেন। তার শরীর শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে কালি, কিন্তু সেই রাতের পর থেকে তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। তিনি আর আগের মতন ভয় পাচ্ছিলেন না, বরং মনে হচ্ছিল কিছু একটা শেষের দিকে এগোচ্ছে। সেই রাতে তিনি পরিষ্কার শুনেছিলেন কণ্ঠটা। এরপর থেকে প্রতি রাতে স্কুল ঘরের দরজার বাইরে কারোর হাঁটার শব্দ শোনা যেত, যেন ভেজা পায়ের শব্দ। কিন্তু দরজা খুললে কেউ নেই। রহমানের লোকজন ভয় পেতে শুরু করেছিল। তারা একসাথে আসতো, একসাথে যেত, একা কেউ স্কুলের দিকে যেত না। এদিকে পুলিশও আর তেমন আসছিল না। গ্রামের প্রভাবশালী লোকেরা টাকার জোরে তদন্তটা ঢিলে করে ফেলেছে, কিন্তু মৃত্যুগুলো থামছিল না। হুজুরের মৃত্যুর পরে গ্রামে বাকি রইল শুধু একজন, যে সেদিন রিমার দাফনের বিরোধিতা করে সবচেয়ে বেশি চিৎকার করছিল। সে প্রকাশ্যে বলতো, ভূত টুত কিচ্ছু না, কেউ আমাদের ফাঁসাতে চাইছে। কিন্তু সেই মানুষটাই এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে খালের ধারে লোকজন ভিড় করে, আগের জায়গাটা যেখানে প্রথম দেহটা পাওয়া গিয়েছিল। কাদার উপর তার লাশ পড়ে আছে, মাথাটা একদম আলাদা। তবে অদ্ভুত ব্যাপার, মাথাটা কাদায় ডোবানো, শুধু চোখ দুটো বাইরে, যেন সে এখনও তাকিয়ে আছে। গ্রাম এবার ভেঙে পড়ে। যারা সেদিন রিমাকে অপমান করেছিল, যারা গুজব ছড়িয়েছিল, সবাই একে একে বাড়ি ছেড়ে আত্মীয়ের গ্রামে চলে যায়। সন্ধ্যের পর পুরো এলাকা জনশূন্য। এই অবস্থায় এক ভোরে স্কুল ঘরের তালা খোলা পাওয়া যায়। স্যার নেই। লোকজন ভাবে সে পালিয়েছে, কিন্তু দুপুরের দিকে গ্রামের দক্ষিণেশ্বর পুরনো শ্মশানের পাশে তাকে বসে থাকতে দেখা যায়, একদম চুপচাপ। তার সামনে মাটিতে কিছু লেখা। এই কথাটা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। পুলিশ আবার আসে। এবার একটু কড়া জেরা শুরু হয়। রিমার ভাই রাকেশকে ডাকা হয়। প্রথমে সে কিছুই স্বীকার করছিল না, কিন্তু চাপ বাড়তেই ভেঙে পড়ে। সত্যিটা বেরিয়ে আসে ধীরে ধীরে। সেদিন দুপুরে রিমার সঙ্গে শুধু ভাইয়ের ঝগড়া হয়নি, তার ছোট ভাই কয়েকদিন ধরে তাকে বিরক্ত করছিল। রিমা সেটা ভাইকে বলেছিল, কিন্তু ভাই বিশ্বাস করেনি, বরং উল্টে দোষ দিয়েছিল রিমাকেই। সেই আগেই সে বেরিয়ে যায়। খালের পাশে তার ভাই তাকে জোর করে তুলে নেয় নির্জন বাগানে। যা হয়েছিল সেটা ভাষায় বলা যায় না। রিমা অনেক কাকুতি মিনতি করে, ভাইয়ের মতন দেখে বলে কেঁদেছিল, কিন্তু তারা থামেনি। শেষে চিনে ফেলবে এই ভয়ে তারা তাকে মেরে ফেলে। মেরে এইভাবে মাথা কেটে ফেলে দেয়। সব শুনে গ্রাম একদম স্তব্ধ, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, তাহলে যারা যারা সেই মেয়েটা মারা যাওয়ার পর গ্রামে মারা গিয়েছিল তারা কে? রাকেশ কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু করিনি, আমি শুধু ভয় পাইয়েছিলাম। পুলিশ স্যারকে জেরা করে। তিনি শুধু একটাই কথা বলেন, আমি কাউরে মারি নাই,
কিন্তু আমি জানি ও শান্তি পাইছে। প্রমাণের অভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না, মামলা ঝুলে থাকে। কিন্তু এখানেই শেষ অদ্ভুত ঘটনাটা ঘটে। রিমার কবরের পাশে যে কড়ই গাছটা ছিল সেটা হঠাৎ এক রাতে ভেঙে পড়ে। ঝড়ও ছিল না। সকালে দেখা যায় গাছের গুড়ির ভেতর ফাঁপা জায়গায় লুকানো আছে একটা ধারালো দা, শুকনো রক্ত লেগে আছে তাতে। পুলিশ সেটা নিয়ে যায়, কিন্তু রিপোর্ট কখনো প্রকাশ্যে আসে না। এরপর থেকে আর কোনো মৃত্যু হয়নি। স্যার স্কুলে ফিরেছিলেন, কিন্তু বেশি দিন থাকেননি। কয়েক মাস পর বদলি নিয়ে চলে যান দূরের জেলায়। যাওয়ার আগে একবার রিমার কবরের সামনে তাকিয়েছিল অনেকক্ষণ। গ্রামটাও ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিন্তু অমাবস্যার রাতে এখনও খালের দিক থেকে ভেজা পায়ের নাকি শব্দ আসে। অনেকে দাবি করে এটা। 3 বার নাকি টোকা পড়ার শব্দও আসে মাঝে মাঝে দরজায়, কিন্তু ভয়ে কেউ দরজা খোলে না। দাদা, এই ছিল ঘটনাটা। ঘটনাটা শুনে একদম বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তাই না? কিন্তু একদম সত্যি কথা। গ্রামের আড়ালে এরকম এমন অনেক ঘটনা থাকে যেগুলো প্রকাশ্যে আসে না, কিন্তু এরকম প্রচুর ঘটনা ঘটে যায়। জানি না ঘটনাটা তোমার কেমন লেগেছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব তুমি এই ঘটনাটা সবাইকে শোনাও, যাতে সবাই এই ঘটনাটা শোনার সুযোগ পায়। আশা করছি তুমি শোনাবে। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা জানিও। সত্যি কথা বলতে এই ঘটনাটা কেমন একটা অদ্ভুত ব্যাপার। বিশ্বাসযোগ্য বলে খুব একটা মনে হলো না, তবে অবিশ্বাস করারও যে মতন সেটাও বলবো না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যাই হোক, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। আমি আর এই বিষয় নিয়ে কথা বাড়াচ্ছি না। সর্বোপরি একটা কথা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। দাদা নমস্কার। আজকের এই ঘটনার শুরুতেই তোমাকে প্রথমে বলি, আমার নাম সৌরভ। আর এই ঘটনাটা মোটামুটি ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। আমি জানি এই ঘটনাটা তুমি হয়তো আগেই দিয়ে দেবে, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করব, যদি কোনোভাবে তোমার এপিসোডটা এই হোলির দিন পড়ে তাহলে অবশ্যই তুমি সেটা সেই দিন শুনিও। আমি চাই তুমি ঘটনাটা সেই দিন শোনাও। আর আমি দেখেছি কারোর বার্থডেতে বা কেউ যদি তোমাকে বলে দেয় ঘটনাটা তুমি এই দিন শোনাও, তুমি অবশ্যই সেটা চেষ্টা করো। তা আমিও তোমাকে সেভাবেই বলছি। তো আমি যে ঘটনাটা আজকে বলবো বা তোমাদের সঙ্গে ভাগ করে নেব, সেটা নিছক রং খেলার দিনের কোনো সাধারণ ঘটনা নয়। এটা এমন এক অভিজ্ঞতা যা মনে পড়লে গায়ে কাটা দেয়। আর আমি জানি ভৌতিক কথা পরিবারের অনেকেই হয়তো রং খেলার দিনটাকে আনন্দ, আবির, হাসি আর উল্লাসের দিন হিসাবেই দেখেন। কিন্তু আমার জীবনে 1 বছর এমন একটা দোল পূর্ণিমা এসেছিল, সেদিন রঙের আড়ালে আমি এমন কিছু দেখেছিলাম, এমন কিছু অনুভব করেছিলাম যা আজও যুক্তি দিয়ে বিচার করতে পারি না। ঘটনাটা আগের বছরের। তখন আমি কলেজে পড়ি। আমাদের গ্রামটা শহর থেকে একটু ভেতরে। চারিদিকে ধানক্ষেত, একটা বড় পুকুর আর তার পাশেই শ্মশান ঘাট। ছোটবেলা থেকেই শুনে এসেছি ওই শ্মশান ঘাটে নাকি মাঝে মধ্যেই অদ্ভুত আওয়াজ শোনা যায়, কিন্তু আমরা কেউই সেগুলোর তেমন গুরুত্ব দিতাম না, কারণ দিনের বেলা সব কিছু স্বাভাবিকই লাগত। সে বছর দোলের দিন সকাল থেকেই গ্রামে উৎসবের আমেজ। পাড়ার ছেলেরা ঢোল নিয়ে বেরিয়েছে, কেউ রং মাখাচ্ছে, কেউ জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমিও বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম। প্রথমে সব কিছু একদম স্বাভাবিক ছিল, হাসি, ঠাট্টা, রং, জলভর্তি বেলুন। কিন্তু দুপুরের পর থেকেই আমার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি শুরু হয়, যেন কেউ দূর থেকে আমাকে লক্ষ্য করছে। আমি ভেবেছিলাম হয়তো রোদে বেশি ঘোরার জন্য মাথা ধরেছে, কিন্তু ঘটনাটা অন্যদিকে মোড় নেয় যখন আমরা সিদ্ধান্ত নিই পুকুর পাড়ে গিয়ে রং খেলব, কারণ সেখানে খোলা জায়গা, জলও আছে, সবাই মিলে হল্লোড় করা যাবে। পুকুর পাড় মানেই শ্মশান ঘাটের পাশ দিয়ে যেতে হয়। আর আমরা যখন সেই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই আমার চোখে পড়ল
একটা সাদা কাপড় পরা মেয়ের ওপর। সে দূরে দাঁড়িয়েছিল, মুখে কোনো রং নেই, চুলটা খোলা, আর তার চোখ দুটো সরাসরি আমার দিকে। আমি প্রথমে ভাবলাম হয়তো পাশের গ্রামের কেউ, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আশেপাশে এত লোকজন থাকা সত্ত্বেও কেউ যেন তাকে লক্ষ্যই করছিল না। আমি বন্ধুদের জিজ্ঞাসা করলাম, ওরা কি ওই মেয়েটাকে দেখেছে? ওরা হেসে বলল, আমি নাকি বেশি ভাং খেয়ে ফেলেছি, যদিও আমি সেই দিন এক ফোঁটাও ভাং খাইনি। মেয়েটা ধীরে ধীরে শ্মশানের দিকের গাছগুলোর আড়ালে মিলিয়ে গেল, আর ঠিক তখনই হাওয়াটা কেমন ঠান্ডা হয়ে গেল। গরম দুপুরে হঠাৎ এমন ঠান্ডা হাওয়া বইতে পারে এটা আগে কখনো অনুভব করিনি। আমরা পুকুর পাড়ে পৌঁছে আবার রং খেলায় মেতে উঠলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম পুকুরের জলে একটা অদ্ভুত লালচে আভা। প্রথমে মনে হলো কারোর রং মিশে গেছে, কিন্তু জলের ওই অংশটা যেন নিজের থেকেই ঘন লাল হয়ে উঠেছে। আর আশ্চর্যের বিষয়, অন্য কেউ সেটা খেয়ালই করছে না। আমার কেমন যেন মনে হচ্ছিল, সেই মেয়েটা আমার পেছনে তাকিয়ে আছে। আমি চিৎকার করে উঠতেই বন্ধুরা দৌড়ে এলো, কিন্তু ওরা কিছুই দেখতে পেল না, শুধু বলল আমি নাকি হঠাৎ চেঁচিয়ে উঠেছি। আমি তখন নিজেকে বোঝানোর চেষ্টা করছি হয়তো কল্পনা, কিন্তু ভেতরের অস্বস্তি বাড়ছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ খুব আস্তে করে আমার কানে ফিসফিস করে বলল, রং খেলবি না? শব্দটা এত কাছ থেকে এলো যে আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম কেউ নেই। চারিদিকে শুধু হাসি আর চিৎকার, কিন্তু আমার কাছে ফিসফিসানি যেন লেগে রইল। বিকেলের দিকে আমরা বাড়ি ফিরছিলাম, গায়ে তখনও নানা রঙের দাগ, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন পেছন পেছন আসছে। বাড়ির সামনে পৌঁছে দরজা খুলতেই মা বলল, আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? আমি অবাক হয়ে ঘুরে দেখি কেউ নেই। মা বলল, একটা মেয়ে। আমার তখন বুকের ভেতরটা কাঁপতে শুরু করেছে, কারণ আমি তো সেই মেয়েটাকে দুপুরে পুকুরে দেখেছিলাম। রাতে ঘুমোতে যাওয়ার পর থেকে বাড়ির ভেতর অদ্ভুত সব শব্দ শুরু হয়, যেন ভেজা পায়ের ছাপ মেঝেতে পড়েছে। দরজায় টোকা পড়েছে। আমি উঠে লাইট জ্বালাতেই সব শান্ত, কিন্তু আলো নিভালেই আবার সেই শব্দ। প্রায় রাত 2টোর সময় হঠাৎ আমার ঘরের দরজা নিজে থেকেই একটু খুলে গেল, আর দরজার ফাঁক দিয়ে ভেসে এলো এক আবিরের গন্ধ। আমি সাহস করে উঠে দরজার কাছে যেতেই দেখি মেঝেতে আবির পড়ে আছে, যেন কেউ একটু আগে ফেলে গেছে। আমি বাবাকে ডাকলাম, সবাই উঠে এলো, কিন্তু আশ্চর্যজনকভাবে লাইট জ্বালাতেই সেই আবিরগুলো উধাও হয়ে গেল। যেন সবাই ভাবলো আমি হয়তো দোলের নেশায় কল্পনা করেছি। কিন্তু পরদিন সকালে যখন ঘুম ভেঙে উঠে দেখলাম, তখন আমার বিছানার চাদরও আমি একটু আবির দেখলাম, অথচ রাতে তো আমি একাই ছিলাম। এরপর কয়েকদিন ধরে একই ঘটনা চলতে থাকে। রাতে ফিসফিসানি, ভেজা পায়ের শব্দ, আর মাঝে মাঝে জানলার বাইরে দাঁড়িয়ে থাকা একজন অবয়ব। গ্রামের এক বয়স্ক কাকু বললেন, বহু বছর আগে দোলের দিনই নাকি শ্মশান পাড়ার পুকুরে এক মেয়ে ডুবে মারা গিয়েছিল। সবাই রং খেলায় ব্যস্ত ছিল, কেউ তাকে চিৎকার করতে শুনতে পায়নি। সেই থেকে নাকি অনেক সময় তাকে অনেকেই দেখতে পায়। আমি অবশ্য এসব আর বিশ্বাস করতাম না, কিন্তু ঘটনাগুলোও থামছিল না। এক রাতে সাহস করে আমি ঠিক করলাম, যদি আবার সে আসে আমি সরাসরি জিজ্ঞাসা করব যে সে কি চায়। সেদিন রাতেও একইভাবে আবিরের গন্ধ এলো। আমি বললাম, কে তুমি? কি চাও? কেন আমাকে এভাবে বিরক্ত করছো? কিন্তু কোনো উত্তর আসেনি। একটা খালি খট করে শব্দ হলো। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হলো সে হয়তো আমাকে আর বাঁচতে দেবে না। পরের দিন সকালে আমি সবটা সবাইকে খুলে বললাম। মাকে বললাম যে মা, আমার সঙ্গে এরকম এরকম হচ্ছে, তোমরা বিশ্বাস করো। যাই হোক, তারপর মা আর দেরি করেনি, গ্রামের একজন পুরোহিতের কাছে আমাকে নিয়ে যায়। সেই পুরোহিত আমায় দেখে বলেন যে আমি যদি আর 2 দিন দেরি করতাম তাহলে সে আমাকে মেরে ফেলতো। এই কথা শুনে তো মা কান্নাকাটি শুরু করে দেয়। পুরোহিতকে বারবার করে বলে আমাকে কোনোভাবে বাঁচাতেই হবে। তারপরে সেই পুরোহিত মশাই একটা যজ্ঞ করেন এবং আমাকে ঝেড়ে দিয়ে কিছু তাবিজ কবচ দেন। সত্যি কথা বলতে তারপর থেকে আমার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি।
এই দোল আমার জীবনের আনন্দ একদম বলতে গেলে শেষ করে দিয়েছিল। এই দোলের দিনই যত সমস্যা হয়েছিল। যাই হোক, এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করছি ভালো লাগবে। ঘটনাটা একদম রিসেন্ট। এইরকম রিসেন্ট সময়ে এরকম আধুনিক যুগেও যে এমন ঘটনা ঘটতে পারে সেটা শুনলেই কেমন যেন লাগে, তাই না? কিন্তু আমি তোমাকে বলছি, এই ঘটনার এক কোণাও মিথ্যে না। যাই হোক, যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি ভালো লেগেছে। আজকে তোমরা শুনলে মোট 3টি ঘটনা। আজকের এপিসোডটা আর বেশি বড় করছি না। আমি জানি অলরেডি তোমরা টায়ার্ড আছো, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। তবে ঘুমিয়ে যাওয়ার আগে তোমাদের শাউট আউট পর্বটা শুনে যাও। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুশান্ত সাহা, সেকেন্ড কমেন্ট করেছে রিকা, থার্ড কমেন্ট করেছে বিশাখা বিশ্বাস। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে বিজন চৌধুরী, সরকার, অঞ্জলি মণ্ডল, নন্দিনী রয়, রিয়া সিং, অভিজিৎ মাঝি, মানসী ব্যানার্জি, সুদীপ, মৌসুমী খাতুন, রূপা মাজিল্লিয়া, এসকে আরাফুল হোসেন, সৌমেন বেরা, মলি পাল, দীপশ্রী দাস লিখেছে অসাধারণ, থ্যাংক ইউ। পায়েল বিজয় লিখেছে হ্যালো অমিতদা, চলে এলাম তোমার গল্প শুনতে, একদম। তারপরে কমেন্ট করেছে মিঠুন সাহা, সোমা দাস, মধুমিতা মণ্ডল লিখেছে একবার হাই দীপ্তি করে বলো, হাই দীপ্তি। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, সুস্মিতা শিকারী, তন্নি হালদার, অন্তিম স্যাড মোমেন্ট। দীপিকা দে লিখেছে দাদা চলে আসলাম, আমার নামটা নিও। নামটা দীপিকা, আর আমার 4 বছরের ছেলে, ও তোমার ঘটনা শোনে, ওর নাম সৃজয়, ওকে একবার হ্যালো করে বলো। হ্যালো সৃজয়। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, লিখেছে দাদা কেমন আছো তুমি? আমার কাজের চাপ থাকার জন্য ঠিকমতো আসতে পারি না এতদিন। নো প্রবলেম, ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে রাজ মণ্ডল, অঞ্জলি মণ্ডল, কার্তিক সাহা, সোমা অধিকারী, এসকে ইসমালি, অমিতা ঠাকুর, চুমকি খাতুন, সাথী মোদি লিখেছে দাদা আমি ফার্স্ট টাইম কমেন্ট করলাম, ভাবিনি তুমি নামটা নেবে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মিঠু দত্ত, গীতা গোস্বামী, অসীম দাস, সুমিত ঘোষ, শিল্পা চ্যাটার্জি, কাকুলি সিঙ্গিং স্টেশন লিখেছে হাই অমিত কেমন আছো? আমি আমার ছেলে মেয়ে ও বরকে নিয়ে প্রতিদিন তোমার ঘটনা শুনতে চলে আসি, আর আমরা সকলে তোমার ঘটনার এত বড় ফ্যান যে কি বলবো। আর আমরা রাতে খাওয়ার পরে শুয়ে ঘটনাগুলো শুনতে ভালোবাসি, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে জবা দেবী, দেবরাজ পাজা, রাজ মণ্ডল, বাবুল হোসেন, সমীর সরকার, ভাইজান প্রেমিক, মলয় চক্রবর্তী লিখেছে অমিতদা আমি তারাপীঠ বীরভূম জেলা থেকে শুনছি, আগের দিন তারাপীঠে পুজো দিতে এসেছিলাম, আর ঘটনাগুলো দারুণ জমজমাট লেগেছে দাদা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সোমা বেরা, রমেশ দাস, এমডি মোয়াজবিন, সজল দাস, বিকাশ মুর্মু, সুমন্ত দাস, অনন্যা ভৌমিক, কমিতা ঠাকুর, কার্তিক মণ্ডল, পাপড়ি দোলা, সুস্মিতা দত্ত, প্রসঞ্জিৎ মাঝি, আদিমা মিম, মধু, মামন মণ্ডল লিখেছে আজ আমি অনেক লেট করে কমেন্ট করে ফেললাম দাদা, খুব সুন্দর লাগলো ঘটনাগুলো, আর কাল হোলি উৎসব, তাই সবাইকে আমার পক্ষ থেকে শুভ দোল পূর্ণিমার, আর একসাথে কাল আমার জন্মদিন, তাই আশা করি তুমি নেক্সট এপিসোডে আমাকে উইশ করবে, একদম। হ্যাপি বার্থডে মামন, কেমন কাটালে দিনটা অবশ্যই কমেন্ট করো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।